আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, সেটা হলো অধ্যায় 1-এর বায়োমেট্রিক্স টপিকের ক্লাসটা। এটা নিয়ে প্রচণ্ড পরিমাণ রিকোয়েস্ট আসছে এবং তার থেকে বড় কথা হলো এই টপিকটা হলো অধ্যায় 1-এর সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের ভিতরে একটা। তোমরা যারা আমাদের রেপুটেটেড যে সকল কলেজ আছে ওইগুলো কোশ্চেনগুলো একটু দেখো অথবা বোর্ড প্রশ্নগুলো একটু দেখো, তারা কিন্তু আগে থেকে অবগত আছেও যে এই টপিক থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। তোমাদের কলেজের স্যারদেরও এই টপিকটা খুবই ফেভারিট, অর্থাৎ এখান থেকে প্রায় সময় এক সেট কমন প্রশ্ন পাওয়াটা খুবই স্বাভাবিক। এই জন্য এই ক্লাসটার একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত খুব সুন্দর মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তার কারণটা হলো, তুমি যদি এই পুরা টপিকের ক্লাসটা আমার আলোচনাটা সুন্দর করে শোনো, তাহলে তোমরা এই অধ্যায় থেকে আসা সাধারণ যে প্রশ্নগুলো ওটাতে অ্যান্সার করতে পারবাই। তার সাথে যদি স্যাররা কোনোভাবে কোশ্চেনটাকে জটিল করে, ওই জিনিসগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা, তার নিশ্চয়তা আমি দিচ্ছি। সর্বপ্রথমে বলতে চাই যে তোমরা যারা একবারে নতুন এই চ্যানেলে, অর্থাৎ এই ক্লাসটা একবারে সরাসরি চলে আসছো, তোমরা জেনে খুশি হবে যে আমার এই চ্যানেলের ভিতরে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক অনেকগুলো প্রিমিয়াম লেভেলের কোর্স পরিপূর্ণভাবে ফ্রিতে দেওয়া আছে, একবারে সাজানো আকারে একটার পর আরেকটা ক্লাস দিয়ে। অর্থাৎ তুমি যদি এই প্রিমিয়াম যে কোর্সগুলো যেগুলো ফ্রিতে দিয়ে রাখছি ওইগুলো যদি কমপ্লিট করো, সেই অধ্যায়ে তুমি এতটা দক্ষ হবে যে তুমি আইসিটিতে ওই অধ্যায়ের একদম বস হয়ে যাবে। তোমাদের জন্য আরো একটা খুশির খবর এই যে আমি খুব শীঘ্রই এই চ্যানেলে আরো অনেকগুলো জটিল টপিকের সমাধান থেকে শুরু করে বোর্ড সলভ থেকে শুরু করে এবং এমসিকিউ এর সমাধান ও আলোচনা এই চ্যানেলে আপলোড দিব। এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার থেকেও বড় কথা হলো, আমি প্রত্যেক বছরই এইচএসসির পরীক্ষার আগে স্টুডেন্টদের জন্য একটা শর্ট সাজেশন দেই এবং এই শর্ট সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের জন্য খুব দারুণভাবে কাজ করে এবং প্রতি বছরই স্টুডেন্টরা এখান থেকে খুবই উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরাও যদি এই শর্ট সাজেশনটা চাও এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চাও, তাহলে অবশ্যই তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমাদের চ্যানেলের যত রকম তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে বা তুমি যে কোনো প্রকার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ টপিকগুলো জানার জন্য আমাদের এইখানে ফেসবুক পেজের ছবি দেওয়া আছে, এখানে যে একটা লাইক দিয়ে আসবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। সবার প্রথমে প্রশ্নটা হলো কি, সেটা হলো বায়োমেট্রিক্স কি, এবং এই বায়োমেট্রিক্স কি 1 মার্কের জন্য প্রায় সময় পরীক্ষা কিন্তু দেখা যায়। তাহলে এই সংজ্ঞাটা তুমি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো। দেখো এখানে কি বলছে, যে বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যার দ্বারা মানবদেহের গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। সুন্দর একটা সংজ্ঞা। এটার মিনিংটা কি? এক কথায় এটা যদি মিনিং তুমি বুঝতে চাও, সেটা হলো বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রক্রিয়া বা প্রযুক্তিগত প্রক্রিয়া যার মাধ্যমে এই যে আমরা হাজার হাজার জনগণ বা কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষ থেকে এক একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করা, অর্থাৎ এক একটা মানুষকে তুমি অদ্বিতীয়ভাবে শনাক্ত করবা। এখন কিভাবে তুমি শনাক্ত করবা? তুমিও যেমন দেখতে, আমিও তেমনই দেখতে, চেহারা একটু 19-20 এই তো। তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই আমাদের ভিতর কি আছে, কিছু বায়োলজিক্যাল ডেটা আছে যেটা তোমার আমার বা এই কোটি কোটি মানুষ থেকে তোমাকে আমাকে কি করে, আলাদা করে। তাহলে ওই জিনিসটা নিয়েই আমরা এখানে কি করব, প্রযুক্তিগত যে আলোচনাটা আছে সেটা আমরা করব এবং ওইগুলো কি কি কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে আমাদের বায়োলজিক্যাল ডেটা হিসেবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা বৃহৎ আলোচনা করব। তাই অবশ্যই খুব সুন্দরভাবে একবারে পরিপূর্ণভাবে ক্লাসটা করতে থাকো। দেখো, গ্রিক শব্দ বায়ো অর্থ হলো জীব ও ম্যাট্রিক্স অর্থ হলো পরিমাপ। তাহলে এই যে বায়ো আর ম্যাট্রিক, এইখান থেকে কিন্তু আমাদের বায়োমেট্রিক্স শব্দটা আসছে। ঠিক আছে, একটু মনে রেখো যে গ্রিক শব্দ বায়ো অর্থ হলো জীব এবং ম্যাট্রিক শব্দের অর্থ হলো পরিমাপ। ঠিক আছে, তাহলে এই দুইটা শব্দ থেকে আমাদের বায়োমেট্রিক্স টপিকটা বা বায়োমেট্রিক্স ওয়ার্ডটা আসছে এবং এইটার বায়োমেট্রিক্সের যদি তুমি এক কথায় মিনিং বলতে চাও, তাহলে বায়োলজিক্যাল ডেটা পরিমাপ করা বা বিশ্লেষণ করার প্রযুক্তি। ঠিক আছে, তাহলে এবার চলে আসো এর পরবর্তীতে। তাহলে আমি তোমাকে সাধারণ একটা থিম বুঝাইলাম যে এটা হলো এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে আমরা কি করতে পারি, যার মাধ্যমে এই যে এত জনগণ আছে, হাজার হাজার লাখ লাখ জনগণ আছে, এখান থেকে এক একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা, অর্থাৎ এক একটা ব্যক্তিকে ইউনিকলি আইডেন্টিফাই করা। তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটার ব্যবহার দেখো, যেমন তুমি ভোটার আইডি কার্ডে দেখতেছো অথবা তুমি দেখতে পারতেছো হলো যে একটা অফিসে প্রবেশ করার সময় মনে করো যে ফিঙ্গার দিয়ে ঢুকতেছে অনেকে, তারপরে যে কোনো ল্যাব রুমে প্রবেশ করার সময় অনেকে চোখে স্ক্যান করে ঢুকতেছে। তাহলে এখন কথা হলো
তাহলে এই যে এত রেস্ট্রিকশন কেন তৈরি করা হয়েছে? একটা ল্যাবের ভিতর কি সবাই ঢুকে যাবে? ওখানে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা একটা বা দুইটা ব্যক্তিকে আমরা নির্দিষ্ট করে দিব, তারাই শুধু প্রবেশ করতে পারবে। তাহলে এই যে এত মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, সবাই প্রবেশ করতে পারবে না। এক দুইজন ব্যক্তি বা হাতে গোনা 10-15 জন ব্যক্তি প্রবেশ করতে পারবে। অথবা একটা অফিসের ভিতর সবাই গেলে প্রেজেন্ট হবে না, সবার আঙ্গুলের ছাপই নিবে না। ওই আমার যে অফিসে 100 জন কলিগ, তারা আসছে কিনা তারা ছাপ দিলে নিবে, তার বদলে যদি অন্য কেউ ছাপ দেয় তাহলে নিবে না। তাহলে এই যে একটা আমাদের ইউনিকলি আইডেন্টিফাই করার ব্যাপার চলে আসলো, যে আমার ওই লোকগুলাকেই আইডেন্টিফাই করতে হবে যাদেরকে আমার দরকার। এদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হলো প্রযুক্তিগতভাবে কি আমাদের বায়োমেট্রিক্স। এবং কিভাবে আইডেন্টিফাই করি, এটা হলো আমাদের প্রত্যেকের ভিতরে কিছু বায়োলজিক্যাল ডেটা আছে যেটা একবারে ইউনিক, অর্থাৎ প্রত্যেকের থেকে প্রত্যেকের একদম আলাদা। তাহলে ওই ডেটাগুলো কিভাবে গ্রহণ করে কম্পিউটার সিস্টেম এবং কিভাবে পরিমাপ করে এবং কিভাবে কাজ করে, সেই জিনিসটাই শিখবো আমরা এখন। তাহলে কোনো একটা ব্যক্তিকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে সকল বায়োলজিক্যাল ডেটাগুলোকে বিশ্লেষণ করা হয় প্রযুক্তির মাধ্যমে, সেগুলো কিন্তু তুমি তোমার দৈনন্দিন জীবনে অনেকগুলো দেখে ফেলছো। যেমন তোমার হাতে যে ফোনটা আছে ওইখানে তুমি কি দিয়ে রাখছো, ফেস লক দিয়ে রাখছো অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছো। তারপরে তুমি যদি চিন্তা করে দেখো যে এমন কোনো ফাইল বা এমন কোনো জিনিস বা এমন কোনো ল্যাপটপ যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, ওইটার ভিতরে সবাই অ্যাক্সেস করে ফেললে তো সমস্যা। ওইটার ভিতরে তুমি শুধুমাত্র যে মালিক অথবা শুধুমাত্র গবেষকই যাতে প্রবেশ করতে পারে সেই জন্য ওইটার ভিতরে আমরা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে দিতে পারি অথবা আইরিশ স্ক্যানার ব্যবস্থা করে দিতে পারি। তারপরে ল্যাব রুমে প্রবেশ করার ক্ষেত্রে ধরো খুবই গুরুত্বপূর্ণ কোনো ল্যাব রুম, ওইখানে প্রবেশ করবে, ওই সকল ক্ষেত্রে কি লাগতে পারে, ওই সকল ক্ষেত্রেও আমাদের সিকিউরিটি লাগতে পারে। তাহলে এই যে সিকিউরিটির ব্যাপারটা আছে, ওই ক্ষেত্রে তুমি ল্যাব রুমের প্রবেশের ক্ষেত্রে তুমি কিন্তু অনেক মুভিতে দেখো ওইখানে কি থাকে, ওইখানে তোমার চোখটা নিয়ে একটু সামনে রাখে, তারপরে লকটা খুলে যায়, বা তোমার পুরো হ্যান্ড জিওমেট্রি মানে হাতটা দিয়ে দেয়, তারপরে লকটা খুলে যায়। তা আমি এখন তোমাকে বলতেছি কি, তুমি দৈনন্দিন জীবনে যেটা দেখতেছো সেগুলো কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা একটু পরেই আলোচনা করব। তাহলে আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি যে এই যে জিনিসগুলোর কথা বললাম, আমাদের হাতের ছাপ বলো, তারপরে এই যে চোখটা দিলাম, চোখের ভিতরে আইরিশ স্ক্যানার আছে, তারপরে রেটিনা স্ক্যানার আছে, তারপরে হলো তোমার এই যে ফেস লকের কথা বলো, তারপরে ফিঙ্গারপ্রিন্ট বলো, আরও কিছু আছে যেমন ভয়েস লক বা ভয়েস রিকগনিশন সিস্টেম আছে, তারপরে সিগনেচার রিকগনিশন সিস্টেম আছে। তো এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আসলে কি করতেছে, এই প্রত্যেকটা জিনিস হলো আমাদের বায়োলজিক্যাল ডেটা এবং এটাকে বিশ্লেষণ করে প্রযুক্তি দ্বারা এক একটা ব্যক্তিকে আলাদা আলাদা করে চেনা যায়। কারণ এই জিনিসগুলো একজনের সাথে আরেকজনেরটা মিলে না। এই জিনিসগুলোর ভিতরেও ভালো সিকিউরিটিপূর্ণ জিনিস আছে, আবার একটু দুর্বল জিনিসও আছে, যেটা নিয়ে আমরা একটু পরে জানবো। আচ্ছা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হলো দেখো যে বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ করার প্রক্রিয়া। তোমরা সাধারণত অভ্যস্ত হলো যে বায়োমেট্রিক্স কাকে বলে এবং হালকা একটু এটা সম্পর্কে ধারণা নিয়ে রাখো, যার কারণে তোমরা কিন্তু মার্কটা পাও না। এখন মনে করো যে বোর্ডে অথবা তোমার কলেজের স্যার কিন্তু দিয়ে দিল যে বায়োমেট্রিক্স পদ্ধতি যেটা উদ্দীপকে আছে, মনে করো কিছু একটা দিয়ে দিচ্ছে যে ওইটা আলোচনা করো, ওইটা বলে নাই। বললো কি যে এই যে উদ্দীপকে তোমাকে বললো যে কেউ একজন ল্যাবে ঢোকার সময় হাতের পুরো হাত বসায় দিল কোনো একটা মেশিনে, তারপরে তোমার কি হলো, দরজা খুলে গেল। এবার তোমাকে ঘোড়ার ঘ নম্বর প্রশ্নে বললো যে উদ্দীপকে যে প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে তার কর্মপদ্ধতি বা কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। স্যার যদি কোশ্চেন হার্ড করতে চায় এভাবে দিয়ে দিল, তখন কিন্তু তুমি এই সাধারণ আলোচনার মাধ্যমে কিন্তু মার্ক পাচ্ছ না। তাই অবশ্যই তখন আমাকে বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ করার প্রক্রিয়াটা এটা আমাকে একটু জেনে রাখতে হবে। সাধারণত এখানে 4টা পার্ট পাওয়া যায়, তোমার ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং। তো এমনিতে কোনো রাইটারের বইতে কম বেশি হতে পারে, তবে এই 4টা তোমার জন্য বেস্ট, তোমরা এটাই ফলো করো, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে বলছে কি যে ক্যাপচারটা কি, ভালো করে বুঝো। তাহলে একটু আগে আমি বললাম যে আমাদের সাধারণ কিছু বায়োলজিক্যাল ডেটা আছে যেটা একটা মানুষকে আমার থেকে বা অন্য মানুষের থেকে আমাকে কি করে, আলাদা করে। জিনিসটা কিন্তু এমন বলি নাই যে মনে করো যে আমার একটা মোটা ভুঁড়ি আছে, এটা দিয়ে আমি ওর থেকে আলাদা। কেন, আমার মতো ভুঁড়ি কি আরও মানুষের নাই? তাহলে এটা দিয়ে তো আলাদা হচ্ছে না। এমন জিনিসগুলাই আমরা এখানে বাছাই করতেছি বা প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে যে জিনিসটা আরেকজনের সাথে আমারটা কি একবারে ইউনিক। তাহলে ওইখানে কি পড়ছে, একটু আগে বলছি যে আমাদের ওইখানে অনেক কিছু পড়ছে, আঙ্গুলের ছাপ, হাতের রেখা শনাক্তকরণ, তারপরে আইরিশ আছে, রেটিনা আছে, মুখমণ্ডলের ছাপ আছে, ডিএনএ আছে। তো এই যে বিভিন্ন জিনিসগুলো আছে, এই জিনিসগুলা। তাহলে এখন কথা হলো ক্যাপচারটা কি। ক্যাপচারটা হলো এই যে আমি তোমাকে বিভিন্ন জিনিসের কথা বললাম, যে আঙ্গুলের ছাপ থেকে শুরু করে তোমার বাকি যে জিনিসগুলো বললাম সবকিছু, এই জিনিসের স্যাম্পলটাকে বলা হয় ক্যাপচার, ঠিক আছে? অর্থাৎ তুমি চিন্তা করে দেখো তোমার ফোনের ভিতরে, যখন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলতেছি যাতে তুমি
এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারো। মনে করো তুমি একটা ফোন কিনছো, ওই ফোনের ভিতরে সবার প্রথমে তুমি ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতেছো, বাকি অনেক কিছু আছে, তুমি ফেস লকও দিতে পারো, এটা তোমার ব্যাপার, সবগুলাই তো এই টপিকেরই। সো এটা নিয়ে কমপ্লেক্স করো না, আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে এই প্রসেসটা বুঝাই দিচ্ছি। তাহলে সবার প্রথমে যখন আমি নতুন ফোনটা কিনলাম, ফোনের ভিতরে আমি কি করলাম, আমার ফিঙ্গারপ্রিন্টটা এই টাচ করে করে সেট করে রাখলাম সবার প্রথমে। এবার আমার যে ফিঙ্গারপ্রিন্টটা ফোনের ভিতরে আমি দিলাম, এটা হলো আমার স্যাম্পল, আমার ফিঙ্গারের স্যাম্পল, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি কি করলাম, বিশেষ প্রযুক্তির মাধ্যমে আমাদের ওই ফোনের ভিতরে বা কম্পিউটিং টাইপের যন্ত্রের ভিতরে কি করলাম, সংরক্ষণের ব্যবস্থা করলাম, এবং এই স্যাম্পলটার প্রক্রিয়াটাকেই বলা হয় কি, ক্যাপচার বলা হয়, ঠিক আছে। তাহলে এটা কি ক্যাপচার। এরপরে আসতেছে হলো এক্সট্রাকশন। এক্সট্রাকশনটা কি, সেটা হলো এই যে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা ফোনের ভিতরে দিলাম, সে এইটা নেওয়ার পরে ওইটাকে বিশ্লেষণ করে ওইখান থেকে ইউনিক কিছু বৈশিষ্ট্য অথবা আমাদের কম্পিউটারে জমা রাখার মতো কিছু ডেটা তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই এক্সট্রাকশনটা কি, সেটা হলো আমি যেই স্যাম্পলটা দিলাম অর্থাৎ একটু আগে যে ফিঙ্গারপ্রিন্টটা দিলাম, সেইটাকে বিশ্লেষণ করে কম্পিউটারের ডেটাবেজে কিছু তথ্য সংগ্রহ করে রাখবে কে, আমাদের কম্পিউটার, কম্পিউটিং বস্তু অথবা আমাদের মোবাইলটা, ঠিক আছে। তাহলে তথ্য সংগ্রহ করে সে হয়ে গেল, মানে রেখে দিল। এইবার যখন তোমার এই যে ফিঙ্গারপ্রিন্টটা সে বিশ্লেষণ করে এখান থেকে কিছু ইউনিক পয়েন্ট বের করে বা এখান থেকে কিছু ডেটা তৈরি করে, যদিও এই ডেটাগুলো পরবর্তীতে বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন ডিজাইনের উপর মডিফাই করে আমাদের কম্পিউটিং বস্তুটা জমা রাখে, অত ডিপলি আমাদের যেতে হবে না, একটা সাধারণ কাঠামো তুমি জানো। তাহলে এই যে জমা যে রাখলো এইখানে আমাদের এটাকে বিশ্লেষণ করে, এইবার পরবর্তীতে মনে করো এই ফোনটা যখন তুমি অফ করে দিয়ে আবার চালু করবা, ঠিক আছে, মানে হোম স্ক্রিন লক করে দিয়ে আবার চালু করবা, তখন তোমাকে কি করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এখন তুমি ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে তোমার ফ্রেন্ড মনে করো এখানে ফিঙ্গারটা দিছে, তাহলে ওটা কি খুলবে? না, খুলবে না। কেন খুলবে না? তার কারণটা হলো তুমি যখন প্রথম তাকে সেট করে দিছো যে এটা হলো আমার ফিঙ্গার, আমি এই ফোনের মালিক এবং এটা দিয়ে তোমাকে খুলতে হবে। তাহলে যখন অন্য কোনো ফ্রেন্ড ওখানে কি করবে, তার আঙ্গুলটা দিবে, তখন কি হবে, বা তুমি অন্য কোনো আঙ্গুল দিবা, তখন কি খুলবে না। কারণ হলো যেই টেমপ্লেটটা মানে প্রথম যেই স্যাম্পলটা সে নিছে এবং ওইখান থেকে যে তথ্যগুলো সে গ্যাদার করছে, তুমি যখন অন্য কোনো আঙ্গুল দিবা অথবা অন্য ব্যক্তি কোনো আঙ্গুল দিবে, তার সাথে কিন্তু আমাদের ওই গ্যাদার করা তথ্যটা বা ডেটাবেজে রাখা তথ্যটা মিলবে না, যার কারণে লকটা খুলবে না। এই যে তোমার নতুন কোনো তথ্য অথবা তুমি যে নতুন করে ফিঙ্গার দিলা, দেওয়ার কারণে ওইখানে কি ঘটলো, এখানে সে কম্পেয়ার করলো যে অর্থাৎ নতুন কোনো ইনপুট যে পাইলো সে, অর্থাৎ পরবর্তীতে খোলার জন্য, এটা এনিথিং হইতে পারে, আমাদের চোখের আইরিশ স্ক্যানারের সময় হইতে পারে, ফিঙ্গারের সময় হইতে পারে। তো ওই সময় সে কম্পেয়ার করে যে এটা হলো আমাদের ডেটাবেজে জমাকৃত তথ্যের সাথে কি, ডেটাবেজে জমাকৃত তথ্যের সাথে এটা মিলতেছে কিনা। তাহলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হলো কম্পেয়ারিজন বা কম্পেয়ার করা। ওকে, এর পরবর্তীতে আসতেছে হলো ম্যাচিং। এই ম্যাচিংটা হলো এই যে সে কম্পেয়ারটা করলো, এই কম্পেয়ারটা অর্থাৎ আমি যদি ওই সেম আঙ্গুলটাই একই আঙ্গুলটা আবার দিই, তাহলে যেহেতু আমার ডেটাবেজের তথ্যটা এবং আমার এখানকার তথ্যটা মিলে যাচ্ছে, মানে ওই আঙ্গুলটাই তো আমি আবার দিছি, একই তথ্য যেহেতু সে পাচ্ছে, এর কারণে কি হবে, তখন আমাদের ম্যাচিং করলো আমাদের আগের তথ্যের সাথে এবং আমাদের কি হয়ে গেল, লকটা খুলে গেল। আর যদি না ম্যাচ করে তাহলে কি হবে না, তখন লকটা খুলবে না। তাহলে এই ম্যাচিং পয়েন্টটা হলো, এটা হলো সিদ্ধান্ত, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে তিনটা প্রক্রিয়া গেল, এরপরে এখানে কি হয়, সিদ্ধান্ত হয় যে ভবিষ্যতে এই লকটা খুলবে কি খুলবে না। কথা বুঝে আসছে? এরপর যেটা আছে দেখো, সেটা হলো কি আমাদের বায়োমেট্রিক সিস্টেমের উপাদান সমূহ। তো এখানে শুধু উপাদানগুলোর নামগুলো একটু মনে রাখো, এটা সাধারণত তেমন একটা আসে না, জাস্ট মনে রাখার জন্য। যেমন তোমার সেন্সর বলতে পারো, অবশ্যই একটা সেন্সর তো লাগবে যেটা তোমার ইনপুটটা নিতে সহায়তা করতেছে। সেন্সরটা যেমন তোমার ফিঙ্গারপ্রিন্ট নিতে সহায়তা করতেছে বা আমাদের টেমপ্লেটটা নিতে সহায়তা করতেছে, ঠিক আছে। বা ওই যে স্যাম্পলের কথা বললাম, এই স্যাম্পলটা নিতে সহায়তা করতেছে, ওইটা কে নেয়, ওটা হলো সেন্সরটা নেয়। যেমন তুমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে, তারপরে তুমি যদি ফেস লক দাও তাহলে ফেস রিকগনিশন সেন্সর থাকে, তাহলে এটা হলো আমাদের সেন্সর। এরপরে কি আছে দেখো, কম্পিউটারটা আছে। কম্পিউটারটা তো অবশ্যই এখানে লাগবে, তার কারণটা হলো একটু আগে সেন্সরের মাধ্যমে আমাদের থেকে যে তথ্যটা নিল, এটাকে কি করবে, এটাকে বিশ্লেষণ করবে, ডেটাবেজে সংরক্ষণ করবে। এই প্রক্রিয়াটা কি করতেছে, কম্পিউটার বা কম্পিউটিং বস্তুটা আমাদের করে দিচ্ছে। এর পরবর্তীতে কি আছে, এরপর আসে হলো সফটওয়্যার। সফটওয়্যার তো এখানে অবশ্যই লাগবে, তার কারণটা হলো তুমি যে ধরনের তথ্যটা তাকে দিলা স্যাম্পল হিসেবে অথবা ইনপুট হিসেবে তোমার থেকে সেন্সরের মাধ্যমে নিল, ওইখান থেকে কোন কোন তথ্যগুলোর মাধ্যমে তোমার একটা কোড তৈরি করবে, ইউনিক কোড তৈরি করবে। যেমন মনে করো আমরা যখন আঙুলের ছাপ দিলাম, আঙুলের ছাপে একটা ডিজাইন আছে, এখান থেকে কোন কোন অংশগুলোর জন্য ইউনিক একটা কোড তৈরি করে ডেটাবেজে রাখবে। এই জিনিসটা তো আমাদের কি করতে হবে, এই কম্পিউটার সিস্টেমকে বুঝাইতে তো হবে যে এইভাবে কাজ করবা। তাহলে এই বোঝানোর জন্য কম্পিউটারের ভিতরে কি আছে, বা আমাদের কম্পিউটিং বস্তু অথবা আমরা যে ফোন টোন চালাই, এটার ভিতরে কি দেওয়া থাকে, সফটওয়্যার ভিতরে থাকে, যেটা এই জিনিসটা নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে এই তিনটা জিনিসের কি থাকে, এই তিনটা জিনিসের কম্বিনেশনটা আমাদের দরকার পড়ে। এখন আমরা যে টপিকটা পড়বো দেখো, সেটা হলো কি, সেটা হলো বায়োমেট্রিক্স এর প্রকারভেদ।
ভালো করে একটা জিনিস খেয়াল রাখো যে বায়োমেট্রিক্সের প্রকারভেদের ভিতরে দুইটা পার্ট আছে। একটা হলো দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি, আর আরেকটা হলো আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি। এই যে দুইটা পার্ট, সহজ কথা হলো কোন কোন জিনিসগুলো নিয়ে আমরা বিবেচনা করি এই বায়োমেট্রিক্সের ভিতরে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এখানে আমি ইম্পর্টেন্ট 5টা এবং এখানে 3টা দিয়ে রাখছি। বই সাপেক্ষে আরও বেশি থাকতে পারে, তবে এই কয়টা তোমাদের এইচএসসির জন্য সব থেকে বেস্ট, তাই এই কয়টা একটু ভালোভাবে অ্যানালাইজ করে রাখতে পারো। তাহলে সবার প্রথমে যেটা আসতেছে আমাদের, সেটা হলো আঙ্গুলের ছাপ শনাক্তকরণ প্রক্রিয়া, যেটা অর্থাৎ যেটাকে আমরা সাধারণ ভাষায় ফিঙ্গারপ্রিন্ট বলে থাকি। তোমাদের ম্যাক্সিমাম যে প্রসেসগুলো আছে বা ম্যাক্সিমাম যে আইসিটি বস্তুগুলো তোমরা ব্যবহার করো বা তুমি আনলকিং সিস্টেম যেগুলো দেখো, ম্যাক্সিমাম তোমার ফোন থেকে শুরু করে ক্লাসরুমের প্রেজেন্ট থেকে শুরু করে অফিসের প্রেজেন্ট থেকে শুরু করে এই সকল জায়গায় কিন্তু তুমি সাধারণত ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাটা দেখতে পাও। আর এই ফিঙ্গারপ্রিন্টটা এত বেশি জনপ্রিয় কেন সেটা আমরা একটু পরে জানবো। তার আগে জানি যে ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে কাজ করে। তো ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে দেখা যায় আমরা যে আইসিটির প্রোডাক্টটা অথবা যে কম্পিউটিং বস্তুটা আমরা লকিং সিস্টেমটা দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি, ওইটার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা থাকে। সবার প্রথমে আমরা ওই বস্তুটা পাওয়ার পরে, যেমন তুমি তোমার ফোনটা কেনার পরে, অন্য সকল কিছু বাদ দাও, তোমার ফোন দিয়ে দাও, আমি তোমাকে বুঝাচ্ছি। তোমার ফোনটায় মনে করো ফিঙ্গারপ্রিন্ট আছে, তুমি ফোনটা কেনার পরে প্রথম কাজ কি করছো, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সিকিউরিটি অপশনে গেছো। অপশনে যাওয়ার পরে তোমার যে আঙুলটা দিয়ে লকটা খুলবা, ওই আঙুলটা বারবার টাচ করে করে তোমার আঙুলের পুরো ডিজাইনটা স্যাম্পল হিসেবে কিন্তু তুমি তোমার কিসে দিছো, তোমার ফোনের ভিতরে প্রবেশ করাইছো। ফোন এটাকে স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে এবং কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে তোমার এই আঙ্গুলের যে ছাপটা আছে, আল্লাহর রহমতে আমাদের এই প্রত্যেকের আঙ্গুলের ভিতরে যে ছাপটা বা ডিজাইনটা আছে, এটা প্রত্যেকের থেকে প্রত্যেকের আলাদা হয়। চিন্তা করে দেখো এইটুকু ছাপটা, তো এই যে আলাদাটা হয় এই ডিজাইনের ভিতর থেকে ওই তুমি যে স্যাম্পলটা একটু আগে প্রবেশ করাইলা তোমার ফোনের ভিতরে, তো ওইখান থেকে এই ছাপের ভিতর থেকে সে কিছু ম্যাচিং পয়েন্ট বের করবে, বা এখান থেকে কিছু ডিজাইনের যে জায়গাগুলো আছে সেখান থেকে কিছু অংশ সে মার্কিং সিস্টেম করে ম্যাচিং পয়েন্ট তৈরি করবে, এবং সেই ডিজাইনগুলোর জন্য সে ওইখান থেকে একটা নিউমেরিক্যাল ডেটা তৈরি করবে এবং সেটা পরবর্তীতে এক ডাটাবেজে সংরক্ষণ করে রাখবে। এখন তোমার আঙ্গুলের ছাপ যেহেতু আলাদা, তাহলে এখান থেকে যে ম্যাচিং পয়েন্টগুলো সে বের করছে এবং এখান থেকে যে তথ্যটা বের করছে, যে নিউমেরিক্যাল তথ্যটা তৈরি করে সে ডাটাবেজে রাখছে, এটা তোমার জন্য কিন্তু 100-100। অন্য কেউ যদি আঙ্গুলের ছাপ দেয় পরবর্তীতে লক খোলার জন্য, তখন অন্যজনের ডিজাইন যেহেতু আলাদা, তার জন্য কিন্তু যেই তথ্যগুলো তৈরি হবে বা যেই নিউমেরিক্যাল ডেটা তৈরি হবে সেটা কিন্তু আলাদা হবে। তাহলে ডেটাবেজে আমরা আগে যেটা সংরক্ষণ করে রাখছি, মানে আইসিটি প্রোডাক্টটা যেটা আগে সংরক্ষণ করে রাখছে, ওইটার সাথে অন্যজনেরটা ম্যাচ খাবে না বলে ওইটা লকটা খুলবে না। কিন্তু তুমি যে আগে তোমার আঙ্গুলের ছাপটা সেভ করে রাখছো, তুমি পরবর্তীতে যখনই ফোনের হোম স্ক্রিনটা লক করে আবার যখন খুলতে যাবা, আঙ্গুল দিলেই খুলে যাবে, কারণ সেই সেম ডিজাইনটা আবার সে পাচ্ছে এবং এখান থেকে সেম তথ্যগুলো সে ডাটাবেজের সাথে মানে মিলাইতে পারতেছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে যদি মিলে তাহলে অটোমেটিক আমাদের লকটা খুলে যাচ্ছে। ঠিক আছে, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাকে বলি। আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্টের যে ব্যবস্থাটা আছে, এই ফিঙ্গারপ্রিন্টটাকে বলা হয় আমাদের যত রকম এই যে লকিং সিস্টেম তুমি দেখতেছো বা সিকিউরিটি সিস্টেম দেখতেছো, যতগুলো বায়োমেট্রিক্স পদ্ধতি দেখতেছো, এর ভিতরে সবচাইতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় হলো এই ফিঙ্গারপ্রিন্ট। সব থেকে বেশি ব্যবহার হয় হলো এই ফিঙ্গারপ্রিন্ট, এবং এই পৃথিবী জুড়ে সবচাইতে বেশি জনপ্রিয় হলো এই ফিঙ্গারপ্রিন্ট। এই 3টা শব্দ নিয়ে উদ্দীপক আসে, তাই এই 3টা শব্দের কথা আমি বলে দিলাম। এখন কথা হলো কেন এটা এত জনপ্রিয়। তার কারণটা হলো এই ফিঙ্গারপ্রিন্টের জন্য আমাদের যে সেটআপটা দরকার পড়ে বা যে মেশিনটা দরকার পড়ে, এই মেশিনটা তুলনামূলকভাবে খুব কম খরচ, এটার ভিতরে খুব কম খরচ এবং ইউজটা খুব কমফোর্টেবল, এবং প্রায় 100% নির্ভুল এখান থেকে আইডেন্টিফিকেশন পাওয়া যায়, অর্থাৎ প্রায় 100% রেজাল্টই আমাদের কি আসে, সঠিক আসে। তাহলে চিন্তা করে দেখো, যেটার ইনস্টলেশন প্রক্রিয়াটা সহজ, যেটার মেশিনগুলোর আকৃতি ছোট, যেটার দামটা কম এবং 100% তুমি বেটার রেজাল্ট পাচ্ছ, তাহলে এই জিনিসটাই তো সব থেকে বেশি ব্যবহার হবে, তাই না? এই জন্য কিন্তু আমাদের সব থেকে কমফোর্ট যে ডিভাইসগুলো আছে, একবার হাতে হাতে নিয়ে ঘুরি, ওইখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটাই বেশি দেওয়া থাকে, সব থেকে বেশি কিন্তু ফিঙ্গারপ্রিন্টটাই থাকে। তাহলে এই হলো আমাদের এটার সব থেকে বেশি জনপ্রিয় হওয়ার কারণ। এখন কিন্তু তুমি আরেকটা জিনিসও বলতে পারো, সেটা হলো যে স্যার এটার কি কোনো অসুবিধা নাই? এটা খুব ছোট্ট অসুবিধা আছে, সেটা হলো দেখা যায় অনেকে সুই সুতার কাজ করতে যায়, আঙ্গুল অনেক ফোটা 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 করে ফেলে, বা রান্নার কাজ করে মেয়েরা এখানে বটি দিয়ে বা সামথিং দিয়ে কাটতে কাটতে হাতের আঙ্গুলের ছাপ নষ্ট করে ফেললো বা কিছু দিয়ে, অথবা এমন কোনো কাজ করে, ভারী বস্তু যে কাজ করে, যেখানে কি হলো যে আঙ্গুলের ছাপগুলো নষ্ট হয়ে গেল। তাহলে সে যদি আগে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করলো, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তোমার মনে করো যে লক দিয়ে রাখছে, পরবর্তীতে একটা সময় দেখা যাচ্ছে যে ওই লকটা খুলতে চাচ্ছে না, তখন আমরা আবার কি করি, পিন কোডের মাধ্যমে, যে কোনো ক্ষেত্রে আমাদের ফেস লক কাজ না করলেও তখন আমরা কি করি, আবার ওই পিনের মাধ্যমে খুলে আবার কি করতে পারি, লকটা চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবে আমাদের কাজগুলো তখন হয়ে থাকে। তো এটা একটা সাধারণ একটা কমন একটা সমস্যা। তো
এর পরবর্তীতে দেখো কি আছে, এর পরবর্তীতে আছে হলো হাতের রেখা শনাক্তকরণ প্রক্রিয়া। তো হাতের রেখা বা হ্যান্ড জিওমেট্রি যেটাকে বলে, এটা শনাক্তকরণ যে প্রক্রিয়াটা আছে, বা তোমরা অনেকে হ্যান্ড প্রিন্ট বলো এটাকে, যদি এরকম কিছু না, এটা হ্যান্ড জিওমেট্রি। তো এখন কথা এটা কীভাবে কাজ করে, এটা কাজ করে হলো যে এটার জন্য আমরা একটা মোটামুটি বড় সাইজ একটা মেশিন দেখি, যেখানে একটা ডিসপ্লের মতো অংশ থাকে, যেখানে আমরা পুরো হাতের ছাপটা দিয়ে দিই, পুরো হাতের ছাপটা ওটার উপর আমরা দিয়ে দিই। তারপরে আমাদের একটা স্ক্যানিংয়ের মতো অপশন, যেটা পুরোটা হাত স্ক্যান করে। তো এখন কথা হলো এই স্ক্যানের ভিতরে কী কী সে স্ক্যান করে, এখান থেকে আমাদের হাতের পুরা যে জ্যামিতিক গঠনটা আছে সেটা সে স্ক্যান করে, আমাদের হাতের আকৃতি স্ক্যান করে, আমাদের হাতের আঙ্গুলের আকৃতিগুলা স্ক্যান করে, এবং হাতের ভিতরে যে রেখাগুলো আছে সেইগুলাও স্ক্যান করে। তার মানে চিন্তা করে দেখো, একটু আগে শুধুমাত্র আমাদের আঙ্গুলের ডিজাইনটা আমরা নিচ্ছি, এখন কিন্তু অনেক কিছু এবং অনেক তথ্যবহুল জিনিস কিন্তু আমাদের স্ক্যান করছে। তার মানে এটা কিন্তু মোটামুটি অনেকটাই সিকিউর একটা ব্যবস্থা। কিন্তু এটার কিছু সমস্যা আছে, সেটা হলো আমাদের যে মেশিনটা আমরা ব্যবহার করি ওটার আকার আকৃতি অনেকটা বড় থাকে, এটা ইনস্টলেশন প্রক্রিয়াটাও জটিল থাকে এবং দামটাও অনেক বেশি। তার মানে কিন্তু এটা যতটা আমাদের বেটার জিনিস দিচ্ছে, যদি অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যবস্থা হয় ওইখানে তুমি হ্যান্ড জিওমেট্রির ব্যবস্থা করতে পারো, তবে সাধারণত এটা কিন্তু আমাদের জন্য একটু কি, যতটাই সুবিধা ততটা অসুবিধারও দিকটা কিন্তু আছে। এছাড়াও আমাদের এখন কথা হলো, এটা কি সবসময় অ্যাকুরেট তথ্য দিবে, সবসময় কি লক আনলক হবে, এটাও কীভাবে কাজ করতেছে, এটাও যখন তোমার পুরোটা হাত কি করে, জ্যামিতিক হাতের জ্যামিতিক মডেলটা সে স্ক্যান করে নিচ্ছে, এখান থেকে অনেকগুলো ম্যাচিং পয়েন্ট তৈরি করে, এখান থেকে তোমাদের আঙ্গুলের আকার আকৃতি থেকে শুরু করে রেখার গঠন, রেখার যেই চিত্র আছে সেগুলোর উপর ভিত্তি করে অনেকগুলো ইউনিক তোমার তথ্য ডেটাবেজে সংরক্ষিত করে, এবং সেখান থেকে তোমার কি হয়, নিউমেরিক তথ্য সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে সেম হাত দিলে এটা খুলবে, অন্য কোনো হাত দিলে নতুন তথ্য তৈরি হবে, যার কারণে এটা খুলবে না। বুঝতে পারছো? তো এখন কথা হলো এটার একটা খারাপ দিকও আছে, মানে আমাদের দিক থেকে খারাপ দিক আছে, সেটা হলো যদি আমরা কোনো কাজ করার মাধ্যমে হাতে নষ্ট করে ফেলি, ফোসকা ফলায় ফেলি, অথবা কোনো ভারী কাজ করি, হাতুড়ি টাতুড়ি দিয়ে বেশি কাজ করার ফলে যদি হাতটা ফোসকা টুসকা পড়ে যায়, ওই ক্ষেত্রেও কিন্তু কাজ এটা নাও করতে পারে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হলো আইরিশ এবং রেটিনা শনাক্তকরণ প্রক্রিয়া। তো আইরিশ এবং রেটিনা স্ক্যান বাই স্ক্যানিং প্রসেস। তো এইটা দ্বারা কি করা হয়, তোমরা কিন্তু অনেকেই আইরিশ এবং রেটিনা এই দুইটার ভিতরে একটা প্যাচ লাগায় ফেলো। আগে তোমরা যারা বায়োলজি পড়ো তারা অবশ্যই এটা জানো, যে ভালো করে তাকায় দেখো এখানে ছবিতে আইরিশটা কি, আমাদের চোখের মণি আমরা যেটা বলি, এটার এই মণি বা মাঝখানে যে পুতুলি তোমরা বলো, বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন কিছু বলে, ওইটার পাশে দিয়ে দেখো একটা রাউন্ড আমাদের খাঁজকাটা ডিজাইনের একটা রাউন্ড অংশ আছে, অবশ্যই সবারই আছে। তো ওই অংশটা হলো আইরিশ। আর রেটিনা কোনটা, রেটিনা হলো আমাদের চোখটা কিন্তু একটা বলের মতো গোল। তো আমাদের চোখের পশ্চাতে অর্থাৎ পিছন দিকে আমাদের এখানে অনেক শিরা উপশিরার বিন্যাস দিয়ে একটা চিকন একটা লেয়ার আছে চোখের পিছন দিকে, ওইটাকে বলা হয় রেটিনা। তাহলে চিন্তা করে দেখো যে বিজ্ঞানটা কত অ্যাডভান্স হয়েছে, যে এই জিনিসগুলোকেও কি করতে পারে, স্ক্যান করে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে। সবথেকে বড় ব্যাপার হলো এই যে ছোট্ট একটা চোখের মণি যেখানে আইরিশের সেটআপটা আছে, এইটুক মণির যেই ডিজাইনটা, এটাও কিন্তু এক একটা মানুষ থেকে এক একটা মানুষের ভিন্ন হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কত সুন্দর করে কত নিখুঁতভাবে আমাদেরকে বানিয়েছে, একবার চিন্তা করে দেখো। তো এই জিনিসটাকে স্ক্যান করেও মানুষকে কি করা হয়, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এখন কথা হলো এইটার স্ক্যানের জন্য একটা মোটামুটি বড় সেটআপের দরকার পড়ে, এবং ওই বড় সেটআপটা তোমার ধরো খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রবেশদ্বার অথবা কোনো ল্যাবে প্রবেশের দরজা, অথবা মনে করো কোনো কম্পিউটার সেটআপ খুব হাইলিভাবে বানাইছো, প্রোফাইলভাবে বানাইছো, যে এটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে, ওইখানে কিন্তু এই ধরনের স্ক্যানিং মেশিনটা তোমার বসাইতে পারো। তো ওই মেশিনটা কি করে, ওই মেশিনটা আইরিশ স্ক্যানার হলে আইরিশকে স্ক্যান করে, অথবা রেটিনা স্ক্যানার হলে রেটিনাকে স্ক্যান করবে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হলো মনে করো ওই ল্যাবের ভিতরে কে প্রবেশ করতে পারবে, সেই জিনিসটা তো আমরা আগেই সেট করে রাখি, যে এই তিনজন ব্যক্তি অথবা এই গ্রুপ ব্যক্তি ল্যাবে প্রবেশ করতে পারে। তাহলে তাদের আগেই আইরিশের মডেলটা বা রেটিনার মডেলটা আমরা কি করে নেই, ওই ফিঙ্গারপ্রিন্টের মতোই আগেই আমরা সেভ করে রাখি, ঠিক আছে, ওই মেশিনে। দেন পরবর্তীতে যখন এটা স্ক্যান করে আগের ডাটাবেজে রাখা তথ্যের সাথে যদি মিলে যায়, তখন লকটা খুলে যাবে এবং তারা প্রবেশ করতে পারবে। এখন কথা হলো, এটা এতটা সিকিউরিটি দেয়, তারপরেও এটার কিছু খুঁত রয়েছে। খুঁতগুলো কি, এই রেটিনা স্ক্যানার বা আইরিশ স্ক্যানার যে ব্যাপারটা আছে, এটা অল্প আলোর ভিতরে ভালো মতো কাজ করে না। চোখে যদি চশমা থাকে সেক্ষেত্রেও ভালো মতো কাজ করে না। আর যদি তোমার যে মেশিনের সেটআপটা আছে ওইটা একটু দুর্বল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে 100% সঠিক তথ্য বা 100% সঠিক আউটপুট তোমাকে দিবে না। তার সাথে আরও একটা বড় ব্যাপার হলো, এখানে যেই মেশিন টাইপের যে সেটআপটা আছে, এটার দামটা অনেক বেশি, এবং এটার আকৃতিও মোটামুটি একটু বড় হওয়ার কারণে এটা সকল জায়গায় খুব কমফোর্টেবলভাবে ব্যবহারও করা যায় না। মানে এটা যতটা আমাদের জন্য বেটার, তেমনই এটার কি আছে, কিছু অসুবিধাও আছে। এরপরে দেখো যেটা আছে সেটা হলো মুখমণ্ডলের অবয়ব শনাক্ত
শনাক্তকরণ। এই জিনিসটা আমার বলতে খুব ভালো লাগে, কারণ ইন্টারেস্টিং একটা জিনিস বলা যায়। তো মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ বা ফেস রিকগনিশন, যেটাকে তোমরা বলো ফেস লক, তোমরা ম্যাক্সিমাম জায়গায় এটা দেখো। এখন কোথায় কোথায় এগুলো দেখো, এটা তোমরা তো এত ছোট বাচ্চা না যে তোমাকে বলে দিতে হবে, তোমরা এটা জানো যে কই কই থাকে সাধারণত। তো এই যে ফেস লকের যে ব্যাপারটা বা ফেস রিকগনিশনের যে ব্যাপারটা আছে, এখানে কাজটা হয় কিভাবে? তো প্রথমে আমার কি করতে হয়, প্রথমে আমরা যে মেশিনের ভেতর আমরা ফেস লকের সিস্টেমটা আছে এবং এটা আমরা যখন ব্যবহার করি তখন আমাদের ফেসের যে এই স্যাম্পলটা এটা আমরা কি করে নেই, ওইখানে ইনপুট আকারে দিয়ে নেই। তোমাদের হাতে অনেকেরই ফোনের ভিতর ফেস লক আছে, এই ফোন কেনার পরেই তো ওই মানে ফোনটা তোমাকে ডাইরেক্ট ফেস লকের অ্যাক্সেস দিয়ে দেয় নাই। ফার্স্টে তোমাকে কি করতে হয়েছে, তোমার ফেসটা আগে স্ক্যান করায় তোমার ফেসটা ওইটার ভিতরে ইনপুট আকারে দিতে হয়েছে অ্যাজ এ স্যাম্পল হিসাবে। পরবর্তীতে যখন তুমি আবার এই মানে লক খোলার জন্য আবার তুমি ফোনের দিকে তাকাও, তোমার পুরো ফেসটাকে কি করে সে স্ক্যান করে এবং স্ক্যান করার পরে তখন কি করে সে ওই লকটা খুলে দেয়। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো কি যে এটা কাজ করে কিভাবে। এই ফেস লক সিস্টেমটা যখন তোমার ফেসকে স্ক্যান করে তখন কয়েকটা জিনিস সে খেয়াল করে, অর্থাৎ কয়েকটা জিনিসের উপর সে তথ্য ডাটাবেজে সংগ্রহ করে রাখে। কোন কোন জিনিসগুলো? সেটা হলো আমাদের এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব, তারপরে আমাদের মাঝখানে যে নাকটা আছে এই নাকের গভীরতা বা উচ্চতা, তারপরে নাক থেকে ঠোঁটের দূরত্ব, তারপরে আমাদের চেহারার একটা জ্যামিতিক মডেল। এই জিনিসগুলোকে ফার্স্টে আমরা যখন স্যাম্পল আকারে দিই তখন আমাদের ফেস থেকে এটা স্ক্যান করে ও নেয়, তারপরে এটাকে বিশ্লেষণ করে নিউমেরিক কোডে রূপান্তর করে এবং ডেটাবেজের ভিতরে স্টোর করে। পরবর্তীতে যখন আমরা আবার সামনে আসি, তখন আমরা যখন এই যে আবার সামনে আসলাম, ফেস লকের সামনে আসলাম, তখন স্ক্যান করে শুধু ওই সেম তথ্যটাই পাই যেটা আগে সেভ করে রাখা হয়েছে, তখন লকটা খুলবে। এখন অন্য কেউ আসলে কোনো না কোনো দিকে তো কি হবে, মানে 19-20 হবেই, কোনো না একবারে তো হুবহু তুমি আমি দেখতে একই না। আর দেখতে একই হলেও তো চোখ থেকে চোখের দূরত্ব বা নাকের গভীরতা মানে নাকের উচ্চতা থেকে শুরু করে নাক থেকে ঠোঁটের দূরত্ব এত নিখুঁত তো মিলবে না। তাহলে জ্যামিতিক মডেলে একটু কি হবে, জ্যামিতিক মডেলে একটু গোলযোগ হবে এবং তখন কি হবে না, তখন এই লকটা আর খুলবে না। তাহলে চিন্তা করে দেখো কতটা স্মার্ট একটা টেকনিক। তো এই ফেস লকটা কিন্তু মোটামুটি অনেকটাই বেটার। এখন কথা হলো যে এই ফেস লকেরও কোনো অসুবিধা আছে কিনা। তো এটা বলতে গেলে খুব ইন্টারেস্টিং একটা গল্প আমি প্রায় সময় স্টুডেন্টদের বলি এবং এই গল্পটা অ্যাজ এ জোক হিসেবে তুমি নিতে পারো। সেটা হলো যে মনে করো তোমার বান্ধবী সাদিয়া, ও বিয়ে করছে, বিয়ে করার পরে বাসরাতে ওর হাজবেন্ড ওকে একটা ফোন গিফট করছে যেটার ভিতরে ফেস লক আছে। তো ও ফোন পাওয়ার পরে খুবই খুশি, সাথে সাথে কি করলো ওই ফেস লকের মানে সেট করে দিল তার ফোনের ভিতরে। সেট করে দেওয়ার পরে তারা মনে করো গল্প গুজব করে রাতে ঘুমায় গেছে। এবার সকালে ওঠার পরে সাদিয়া যখন ফ্রেশ হয়ে আসার পরে যখন ফোনের দিকে তাকাইছে, ফোন আর আনলক হচ্ছে না। ফোন বলতেছে এই বেটি তুমি কেডা, জাস্ট জোকস। হ্যাঁ, তো এখন কথা হলো যে কেন ফোন আনলক হচ্ছে না। তার কারণটা হলো সাদিয়া যখন রাতেরবেলা তোমার খুশির ঠেলায় কি করছে যে ফেস লকটা সেট করছে তার চেহারা স্ক্যান করানোর মাধ্যমে, তখন কিন্তু সে ধরে নাও তখন সে কি করছে, অনেক আটা ময়দা সুজি তার মুখে লাগানো ছিল, ঠিক আছে। তো আটা ময়দা সুজি লাগায় তার মুখটা আর একটা চেহারা ছিল। পরবর্তীতে যখন সকালবেলা এসে সে আবার ফ্রেশ হওয়ার পরে সামনে আসছে, তখন আটা ময়দা সুজি ছাড়া চেহারাটা আর ফোনটা চিনতেছে না। তো কোনো কারণে যদি আমাদের চেহারার কোনো নকশার ভিতরে কোনো পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেস লকও আমাদের সহজে চিনতে পারবে না এবং ওইটা কিন্তু আনলক হবে না। তো গল্পটা কিন্তু ছিল পুরো একটা জোকস, জাস্ট তোমরা যাতে একটু ইন্টারেস্ট নিয়ে এটা মনে রাখতে পারো। তাহলে একই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমাদের যদি কিছু কিছু ক্ষেত্রে ফেস লক কাজ করে না, যেমন মনে করো হঠাৎ করে যদি কেউ দাড়ি রাখা অবস্থায় ফেস লকটা দিচ্ছে, দাড়ি কেটে ফেলছে এরকম কোনো অবস্থা, অথবা চেহারায় কোনো গভীর কোনো ক্ষত হয়েছে, অথবা চেহারায় কোনো আঘাত পাওয়ার মাধ্যমে কোনো পরিবর্তন হয়েছে, অথবা কোনো অসুখ বা কোনো যে কোনো কারণে চেহারা কোনো পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রেও ফেস লকে একটু ত্রুটি দেখা দিতে পারে। এরপরে যেটা আছে দেখো, এটা হলো ডিএনএ পর্যবেক্ষণ বা ডিএনএ টেস্ট। অনেক বইতে লেখে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, তবে এটা ডিএনএ টেস্ট হিসাবেই বেশি পরিচিত। এখন কথা হলো ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কি করি? ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করি। যেমন সব থেকে বেশি আমাদের ডিএনএ টেস্টের কথা আমরা শুনি হলো ক্রাইম সেক্টরে। ক্রাইম সেক্টরে আমরা কিভাবে এটা শনাক্ত করি, যে কোনো জায়গায় একটা ক্রাইম হয়েছে, ওইখানে যদি কোনো ব্যক্তি তার কোনো নমুনা ফালাইতে হয়ে যায়, মনে করো যে চুল পড়ে আছে তার, বা থুতু পড়ে আছে অথবা নখ পড়ে আছে, এরকম কিছু একটা ফালাইতে হয়ে গেলে তখন কি করা হয়, তখন তার এই নমুনাকে কালেক্ট করা হয়, দেন ল্যাবে নিয়ে এই নমুনা থেকে তার ডিএনএ এর বায়োলজিক্যাল মডেল অথবা বায়োলজিক্যাল যে ডেটাবেসটা আছে সেটা ওইখান থেকে বের করা হয় অ্যাজ এ ম্যাপ আকারে। তো এই যে ডেটাটা বের করা হয়েছে, এবার সন্দেহভাজন এই ক্রাইমটা কে ঘটাইছে বা এই মার্ডারটা কে করছে বা এই কাজটা কে করছে, এটার উপরে তোমার পুলিশ বলো বা যে কোনো গ্রুপ বলো, তারা সন্দেহভাজন ব্যক্তিগুলোকে যখন জড়ো করে, তারপরে যখন তাদের স্যাম্পলটা নেয়, ভালো করে বুঝো, আমরা আগে ক্রিমিনালেরটা নিয়ে ল্যাবে টেস্ট করে ওইখান থেকে বায়োলজিক্যাল মডেলটা বের করা হয়েছে বা বায়োলজিক্যাল ডেটাবেসটা সেভ রাখা হয়েছে। এখন পুলিশ নিশ্চিত না যে কে আসলে
কাজটা করছে। এই জন্য যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে ধরে নিয়ে আসছে, এবার তাদের প্রত্যেকের কি করছে, এই সেম কাজটা করছে, অর্থাৎ তাদের প্রত্যেকের ডিএনএ টেস্ট করাইছে। করানোর পরে এইবার যার সাথে আমাদের ল্যাবে যেটা ওই যে আমরা যেখানে ক্রাইমটা হয়েছে ওইখান থেকে যে উঠায় নিয়ে আসছি ওইটা স্যাম্পলের সাথে যার সাথে এটা মিলে যাবে সেই হলো দোষী। তাহলে খুব সহজে এটা বের করা যাবে, যদিও সহজ না, এই প্রসেসটা অনেকটাই জটিল, এভাবে বের করা যাবে। এছাড়াও কিন্তু আমাদের সমাজে আমরা খুব ম্যাক্সিমাম সময় শুনতে পাই যে এটা ওর সন্তান কি না, বা অনেক সময় সন্তান হারায় গেছে, আসলে সে তার হারানো সন্তানকে ফিরে পেলো কিনা, এই জিনিসটা কিন্তু জাজ করার জন্য কি করা হয়, ডিএনএ টেস্ট করাতে পারে। তো ডিএনএ টেস্ট করানোর মাধ্যমে তখন দেখা যায় যে পিতামাতার সাথে সন্তানের বৈশিষ্ট্যর অনেকটাই মিল থাকে, অর্থাৎ একটা মানুষের সাথে আরেকটা মানুষের যতটুকু মিল তার থেকেও আরও বেশি মিল যখন পায় তখন বুঝতে পারে, মানে অনেকটা বেশি মিল যখন পায় তখন বুঝতে পারে যে হ্যাঁ এটাই হলো তাদের সন্তান। তো এইভাবেও কিন্তু ডিএনএ টেস্ট এর মাধ্যমে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় একজন ব্যক্তিকে অনেক ব্যক্তির মাঝে। তো এটা কিন্তু খুবই ভালো একটা প্রক্রিয়া, কিন্তু এটা খুব জটিলও একটা প্রক্রিয়া এবং খুবই খরচ সাপেক্ষ একটা প্রক্রিয়া। এরপরে যেটা আছে দেখো, এরপরে আমাদের দ্বিতীয় পার্টটা চলে আসছে আমরা আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি। আচরণগত মানে হলো আমাদের যে ব্যবহারগুলো, আচার আচরণগুলো, নট আমাদের বায়োলজিক্যাল বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে আচার আচরণের মাধ্যমেও তুমি কি করতে পারো, একজন ব্যক্তিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো। অ্যান্ড ওইটা কি আছে দেখো, যে কিবোর্ডে টাইপিং এর গতি যাচাই করো। এটা খুবই একটা সিলি একটা জিনিস, বাট এটা অনেক বইতে থাকে যে তুমি মনে করো কোনো জায়গায় লক দিয়ে রাখছো অনেক বড়, কিবোর্ডে টাইপিং এর মাধ্যমেও তুমি এটা কি করতে পারো, তোমার টাইপিং এর স্পিডের উপরে নির্ভর করে তোমাকে ওই আইসিটির বস্তু শনাক্ত করতে পারে। যদিও এটা খুব সিলি জিনিস, এটা জাস্ট বইতে আছে বলে বললাম। এরপরে কি আছে, হাতের করা স্বাক্ষর যাচাইকরণ। এটা কিন্তু খুব কাজের জিনিস। এখনো পর্যন্ত আমাদের অ্যানালগ পদ্ধতি যদি বলো, ব্যাংকের চেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু হাতের সাইনের যে ব্যাপারটা আছে ওইটা দিয়ে কিন্তু যাচ করা হয়। আর ডিজিটাল পদ্ধতিতে যদি বলো তাহলে কোনো জায়গায় মনে করো কোনো লকিং সিস্টেম আছে যেখানে একটা সুন্দর গ্লাসের একটা অংশ আছে, একটা তোমার ডিসপ্লের মতো আছে, যেখানে আমরা ম্যাগনেটিক পেন বা ইলেকট্রিক যে পেন আছে ওইটা দ্বারা কিন্তু সিগনেচার দিতে পারি। তো এখন আমাদের যে একটা ব্যাপার আছে সেটা হলো আমাদের প্রত্যেকের লেখার ধরনটা, আমরা কিন্তু একই রকম আরেকজনটা আরেকটা নকল করতে পারলেও লেখার প্যাটার্ন, লেখার টান, লেখার সময় যে চাপ দিয়ে এই জিনিসগুলো কিন্তু একজন থেকে আরেকজন আলাদা হয়। ওই জিনিসগুলোকে যাচ করে আমাদের আইসিটির প্রোডাক্টটা একটা ব্যক্তিকে সহজেই শনাক্ত করতে পারে, যদিও এটা অনেক দুর্বল একটা প্রক্রিয়া। এরপরে যেটা আছে সেটা হলো কণ্ঠস্বর যাচাইকরণ। এটাও কিন্তু অনেক দুর্বল একটা প্রক্রিয়ার ভিতরেই পড়ে। তার কারণটা হলো যে এখানে যেটা হয় সেটা হলো আমরা কোনো একটা শব্দ বা কিছু একটা বলে ফোনকে অথবা কোনো ইলেকট্রিক ডিভাইসকে আনলক করার ব্যবস্থা করে রাখছি। তো প্রথমে আমি যে শব্দটা দিয়ে রাখছি, আমি যখন ওই কথাটা আবার বলবো তখন আমাদের এই শব্দের যে ব্যাপারটা, এখন শব্দটা কি হয়, শব্দটাকে আমাদের আইসিটির বস্তুটা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে এবং সেখান থেকে পরবর্তীতে নিউমেরিক ডেটাবেজে প্রবেশ করায় জমা রাখে। পরবর্তীতে আমরা যখন আবার ওই একই কণ্ঠে আমরা আনলক করার চেষ্টা করি তখন আমাদের পরবর্তীতে যে কণ্ঠটা দিয়েছি ওইটার সাথে আগের কণ্ঠটার ইলেকট্রিক সিগন্যাল বা আমাদের নিউমেরিক ডাটা যেটা আছে ওটা মিলায়। যদি একই রকম পায় দুইটা কণ্ঠ তাহলে কি হবে, তাহলে আনলক হবে, নইলে হবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তুমি মনে করো কোনো কিছু আনলক করার ট্রাই করছো, পাশ থেকে একজন তোমার কণ্ঠটা রেকর্ড করে থুয়ে দিছে, সেও কিন্তু এটা আনলক করে ফেলতে পারে, এরকম একটা রিস্ক থাকে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় কোনো চোর তোমার কণ্ঠ নকল করেও ট্রাই করতেছে, কোনো সময় খুলেও যেতে পারে। তো এটা অনেক কি বলে একটা দুর্বল একটা ব্যবস্থার ভিতরে পড়ে। এটাও আমাদেরকে সে আচরণগত বায়োমেট্রিক পদ্ধতির ভিতরে এটা অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে এখন কথা হলো, এই যে আমি পুরোটা পড়াইলাম, বিশেষ করে এইটুকু অংশের ভিতরে আমি এইটুকু অংশের ভিতরে তিনটা জিনিসে খুব বেশি জোর দিয়েছি। সেটা হলো ব্যবহার, কোন কোন সেক্টরে এটা ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সুবিধা, এটা ব্যবহার করলে কি সুবিধা, অর্থাৎ তোমার মেকানিজম থেকে শুরু করে কোন কোন ব্যাপারগুলো এখানে আছে, এবং তার সাথে অসুবিধা, যে এটার কোন কোন অসুবিধাও রয়েছে। আমি কিন্তু এই তিনটা জিনিসের গুরুত্ব আমি সব থেকে বেশি এখানে দিছি, এবং তার সাথে কার্যপদ্ধতিও আমি সুন্দর করে আলোচনা করে দিছি, যাতে তুমি এখান থেকে যেরকম প্রশ্নে আসুক না কেন তুমি এটা অ্যান্সার করতে পারো। এবার চলো আমরা বোর্ড সলভটা করে আসি। তাহলে এখন দেখো পাশে যে বোর্ডটা আছে সেটা হলো রাজশাহী বোর্ড 2024। এখানে উদ্দীপকে কি বলছে, ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে ও উদ্ধার কার্যে সহায়তা করবে। এইখানদের ম্যাক্সিমাম পড়ে কিন্তু তুমি আগে পড়ে ফেলছো, কোনো একটা সময় আমি এটা পড়াইছিলাম। তো এটা আমরা এখন নতুন টপিকটা পড়তেছি, বায়োমেট্রিক্সের প্রশ্ন কোনটা আছে। গরু গ নম্বরে দেখো এখানে কিন্তু বায়োমেট্রিক্সের টপিকটা দেওয়া আছে, সেটা হলো উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখন নিহত শ্রমিক যারা আছে আল্লাহ তাদের মাফ করুক, তো এই ক্ষেত্রে কি হয় দেখো, যে কোনো একটা গার্মেন্টসে অথবা কোনো একটা জায়গায় অগ্নিসংযোগে যদি মানুষ মারা যায়, তো ওই ক্ষেত্রে মানুষের মৃত শরীরটা কিন্তু বিভৎস হয়ে যায়, আল্লাহ মাফ করুক। তো এই বিভৎস
বিভৎস শরীরটা দেখে কিন্তু আর চেনার উপায় থাকে না এটা কে। আর কিছু কিছু ক্ষেত্রে চেনা যায় কিন্তু ম্যাক্সিমামে চেনা যায় না। তো ওই ক্ষেত্রে যে জিনিসটা হয় এখানে ডিএনএ টেস্টের ব্যাপারটা চলে আসে। তো তুমি কিন্তু এই যে ডিএনএ টেস্ট যেটা আছে তাহলে তার মানে উদ্দীপকে যে কথাটা বলছে সেটা হলো বায়োমেট্রিক্সের ডিএনএ টেস্ট প্রক্রিয়া এর কথা বলছে, ঠিক আছে। তাহলে ডিএনএ টেস্টের কিন্তু সকল কিছু তুমি জানো, তারপর আমি একটু মেনশন করছি, ভালো করে খেয়াল করো। তো এই সকল ক্ষেত্রে যেটা হয় যে গার্মেন্টসে বা কোনো জায়গায় অগ্নিসংযোগে যখন মানুষ বিভৎসভাবে মারা যায় তখন দেখা যায় যে উদ্ধার কার্যক্রমের শেষে দেখা যায় অনেকেই কী করে, অনেকে কমপ্লেন করে যে আমরা আমাদের ব্যক্তিগুলোকে খুঁজে পাচ্ছি না। তখন মিসিং কমপ্লেনের উপর নির্ভর করে তখন ওইখানকার কমিটি অথবা তত্ত্বাবধানে যারা আছে তারা কি করে, ওই যে বিভৎস লাশগুলো যেগুলো আছে সেখান থেকে একজন একজন করে ডিএনএ কালেক্ট করতে শুরু করে, ঠিক আছে, বা ডিএনএ স্যাম্পল নিতে শুরু করে। তারপরে ওইটাকে গবেষণা করে ল্যাবে ওইটার বিশেষ গবেষণার মাধ্যমে ওইখান থেকে ডিএনএর ব্লু প্রিন্ট বা ওইটার একটা কি করে ডেটাবেস বা বায়োলজিক্যাল ডেটার একটা ডেটাবেস বের করা হয়। তার পরবর্তীতে যারা কমপ্লেন করছে যে আমরা আমাদের অমুক ব্যক্তিকে পাচ্ছি না, এখানে থাকে দেখা যায় তাদের বাবা থাকে, মা থাকে অথবা ভাই বোন থাকে, তো এদের ভিতরে যে কারো ডিএনএটারে কি করা হয়, ডিএনএটাকে তখন এদের ভিতর থেকে কারো ডিএনএগুলোকে একইভাবে কালেক্ট করে স্যাম্পলের মাধ্যমে কালেক্ট করে থুতু থেকে অথবা চুল থেকে বা নখ থেকে যে কোনো জায়গা থেকে তোমার কি করলো যে ডিএনএটা নিয়ে তাদেরও বায়োলজিক্যাল ডেটাবেস বের করা হলো। এরপরে ওই মৃত ব্যক্তিদের ভিতরে যারটা তাদের সাথে ম্যাচ করে, যার সাথে ম্যাচ করে তখন বোঝা যায় যে এই ব্যক্তিটা হলো এই ফ্যামিলির এবং তাদেরকে হস্তান্তর করা হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখছো যে ডিএনএ টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং আমি অ্যান্সারটাই কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি এখানে। এর পরবর্তী প্রশ্নটা দেখো এখানে দেওয়া আছে, সেটা হলো দিনাজপুর বোর্ড 2023। এখানে বলছে একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিতি নিশ্চিত করে। উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। এখন এখানে কি বলছে দেখো, উদ্দীপকের প্রযুক্তিদ্বয়ের কোনটি অধিক নির্ভরযোগ্য, তোমার মতামত দাও। তো এই ক্ষেত্রে যখন তোমার মতামত চাবে তুমি কিন্তু নিজের মতামতের মাধ্যমে, যেহেতু এখানে দুইটা প্রযুক্তির কথা আছে তুমি বুঝতেই পারতেছো, একটা হলো ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে যেখানে সরাসরি বলেছে, আর আরেকটা চোখে তাকানোর ব্যাপারের কথাটা বলছে, অর্থাৎ চোখ দিয়ে তাকালে তারপরে খুলতেছে, অর্থাৎ এখানে কি হচ্ছে আইরিশ স্ক্যানটা হচ্ছে। তো এই যে দুইটা ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু মতামত তোমার নিজের মতো করে দিতে পারো যে আমার কাছে এটা ভালো লাগতেছে এই যুক্তিতে, এবং তুমি ওখানে কিন্তু মার্কও পাইতে পারো। তবে খেয়াল রাখো যে সার্বিক দিক বিবেচনা করে যেটা সলিড হয় ওই জিনিসটা দেওয়াটাই বেটার হয়। তাহলে চলো আমরা একটু হালকা আলোচনার মাধ্যমে জেনে নিই যে আসলে এই দুটোর ভিতরে কোনটা বেটার দেওয়া যায়। আমাদের আঙ্গুলের ছাপের যে ব্যাপারটা এখানে আছে এটা কিন্তু খুব সহজ একটা প্রক্রিয়া, কারণ আঙ্গুলের ছাপের জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় সেই মেশিনটার দাম কম, এটা ইনস্টলেশন প্রক্রিয়াটা সহজ এবং এটা খুব অল্প সময়ে কি করে, এটা খুব অল্প সময়ে আউটপুট দেয় এবং প্রায় 100% নির্ভুল আউটপুট দিয়ে থাকে। তাহলে এই দাম কমের মাধ্যমে তুমি যদি 100% নির্ভুল আউটপুট পাও এবং খুব অল্প সময়ে যদি আউটপুট পাও, তার মানে কি এটা কিন্তু খুবই ভালো একটা মেশিন। কোনটা? সেটা হলো আমাদের ফিঙ্গারপ্রিন্টের যে ব্যবস্থাটা আছে সেটা। তাহলে এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হলো আইরিশ স্ক্যানিং বা রেটিনা শনাক্তকরণ প্রক্রিয়ার যে ব্যাপারটা আছে সেটা এখানে আসতেছে। তো এইটার কিন্তু কিছু আমরা দেখছিলাম যে এইটা ভালো হওয়ার পরেও কিছু দিক দিয়ে দুর্বল। তার কারণটা হলো কি, তার কারণটা হলো যে এইটার যে মেশিনটা দরকার পড়ে ওইটার ইনস্টলেশন প্রক্রিয়াটা অনেক জটিল এবং ওইটার দাম কিন্তু অনেক বেশি, ঠিক আছে। বিপরীত দিকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের যে মেকানিজমটা ছিল ওটার দামটা অনেক কম এবং তার সাথে কিন্তু এইখানে তোমার আইরিশ বা এবং তোমার রেটিনা স্ক্যানার যে ব্যাপারটা আছে এখানে দেখা যায় যে মেশিনটা ব্যবহার করে ওইটার আকার আকৃতিও বড় থাকে। এছাড়াও এটা স্ক্যান বারবার চোখের স্ক্যান প্রতিদিন এসে যদি একবার করে চোখের স্ক্যান করায় তো এক্ষেত্রে এটা কিন্তু চোখের জন্য ক্ষতিকর হয়। যারা চশমা পরে তাদের জন্য এটা ঠিকমতো কাজ করে না, চশমা খুলে তারপর কাজ করতে হয়। তারপরে তুমি আরও বলতে পারো যে এই স্ক্যানিং প্রক্রিয়াটা অল্প আলোর ভিতরে খুব খারাপভাবে কাজ করে, তেমন ভালো আউটপুট দেয় না। তাহলে কিন্তু এটার নেগেটিভ সাইডটা কিন্তু আমরা অনেকগুলো বলে ফেলতেছি। এই জন্য আমরা একটা কলেজের সাপেক্ষে যদি বলো বা একটা স্কুলের সাপেক্ষে যদি তুমি বলো তাহলে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স এবং চলাফেরার ক্ষেত্রে সব থেকে বেটার হয় কোনটা? ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা কিন্তু সব থেকে বেটার হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, এটা হলো বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। এখানে কি বলছে, ডাক্তার ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার ওটিতে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুল স্পর্শ করান। অন্যদিকে গবেষক খ তার কক্ষে প্রবেশ করার জন্য কণ্ঠস্বর ব্যবহার করে। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি কিন্তু সুন্দর টাইপগুলোকে ধরছি যেগুলো একটু ইউনিক। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে প্রশ্ন কি দিছে। এখানে প্রশ্ন দিছে হলো, তাকায় দেখো ঘ নম্বরে বলছে কি ডাক্তার ক এর ওটিতে প্রবেশ করার প্রযুক্তি এবং গবেষক খ
তার কক্ষে প্রবেশ করার প্রযুক্তির মধ্যে কোনটি উত্তম যুক্তি সহ মতামত দাও। এখনও কিন্তু তোমার হাতে মতামতটা ছেড়ে দিছে, খুব ভালো করে এখন তোমার বুঝতে হবে। আমি একটু পরে কিন্তু এটার ফুল ডিটেইল আলোচনা করছি, তোমার কিন্তু এখনই জানার কথা। আর আরেকটা জিনিস হলো, যেহেতু এখানে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে, ভালো করে দেখো এখানে কি হয়েছে। একটা প্রসেসের বেলায়, আমাদের প্রথম প্রসেসের বেলায় অর্থাৎ ক চিকিৎসক ক মানে ডাক্তার ক, তিনি যে কাজটা করতেছিল সেটা হলো কি আঙ্গুলি স্পর্শ করছে, তার মানে এটাকে ফিঙ্গারপ্রিন্টের কথা বলতেছে। আর আরেকজন তার কণ্ঠস্বর ব্যবহার করছে, তার মানে এটা কিন্তু আচরণগত বৈশিষ্ট্য, যেটা আমি আগেই বলছি এই ব্যাটাটা দুর্বল একটু, সেটা হলো কণ্ঠস্বর যাচাইকরণ বা ভয়েস রিকগনিশন সিস্টেম। তাহলে এখন মজার ব্যাপার দেখো, তুমি কিন্তু সহজে এটা আলোচনা করে দিতে পারবা। একটু আগে আমি আঙ্গুলের ছাপের যে সুবিধাগুলো আছে এগুলো আমি বলছি। এখন কথা হলো যে আলাদা করে তোমাকে শুধু জানতে হবে যে কণ্ঠস্বর যাচাইকরণ। তাহলে সবার প্রথমে তুমি আঙ্গুলের ছাপ যে কীভাবে কাজ করে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট কীভাবে কাজ করে এবং এটা সুবিধা নিয়ে একটু আলোচনা করবা, যেটা আমি একটু আগে করছি। এবং তার পরবর্তীতে আলোচনা করবা যে তার পরবর্তীতে যেটা আলোচনা করবে সেটা হলো যে গবেষক খ, ঠিক আছে, গবেষক খ রুমে প্রবেশ করার জন্য বা তার কক্ষে প্রবেশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করছে সেটা হলো আমাদেরকে, সেটা হলো কণ্ঠস্বর যাচাইকরণ বা ভয়েস রিকগনিশন প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াতে দেখা যায় যে আমাদের সাধারণ কণ্ঠের মাধ্যমে আমরা কোনো কিছুকে আনলক করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমাদের আগেই কি করা হয়, আগেই কণ্ঠস্বরকে সেভ করে রাখা হয় কম্পিউটারের ভিতরে। কিভাবে সেভ করে রাখা হয়, কম্পিউটার কণ্ঠস্বরকে ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে, বা ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে পরবর্তীতে ওইখান থেকে কি করে, ওইখান থেকে নিউমেরিক্যাল ডাটা বা 0-1 টাইপের ডাটা বের করে আমাদের কিসে সেভ করে রাখে, ডাটাবেজের ভিতরে সেভ করে রাখে। পরবর্তীতে যখন তুমি আনলক করবা, তুমি যদি ওই ব্যক্তি হও এবং সেম কণ্ঠে কথা বলো, তাহলে তোমার জন্য ওই ডাটাবেজে সংরক্ষিত যে তথ্যটা ছিল এবং তোমার কণ্ঠের জন্য যে তথ্যটা তৈরি হবে সেম হবে, এবং সেক্ষেত্রে কি হবে, আমাদের ডিভাইসটা আনলক হয়ে যাবে। আর নতুন কোনো ব্যক্তি যদি কণ্ঠ দেয়, তাহলে কণ্ঠটার জন্য তো আর তোমার কণ্ঠের মতো করে সেম সিগন্যাল বা সেম ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে না, তার কারণে তখন কি হবে না, লকটা খুলবে না। কিন্তু এখানে একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেমের কথা বলছিলাম আমরা, সেটা কি, সেটা হলো যে যদি একজন ব্যক্তি তোমার কি করে, তোমার কণ্ঠকে হুবহু নকল করতে পারে, সেই ক্ষেত্রে খুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং তার থেকে বড় ব্যাপার হলো, যদি তোমার কণ্ঠস্বরটা, ভালো করে বুঝছো, যদি তোমার কণ্ঠস্বরটা কেউ রেকর্ড করে রাখে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে সে এই ধরনের সিস্টেমটা আনলক করে ফেলতে পারে। তার মানে এটা কিন্তু অনেকটাই রিস্কি একটা ব্যাপার। তাহলে তুমি যদি প্রযুক্তির কথা বলো, তুমি যদি ব্যবহারের কথা বলো, তুমি যদি কমফোর্টের কথা বলো, সব দিক থেকে এইখানেও কে জয়ী হয়েছে, এখানেও জয়ী হয়েছে হলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। তাহলে তুমি এবার সুন্দর করে বলে দিবা যে আমাদের উভয় আলোচনা সাপেক্ষে আমরা বলতে পারি যে উক্ত কার্যক্রমের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা কি, ফিঙ্গারপ্রিন্টটা বেশি আমাদের কার্যকরী। তাহলে খুব সুন্দরভাবে এটা আলোচনা করে দিলেও তুমি এখান থেকেও একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবা। আশা করি আজকের লেকচারটা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারছো। ইনশাআল্লাহ সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আসবে এবং সাজেশন আসবে, এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং তোমাদের বন্ধুরা ম্যাক্সিমামই আইসিটিতে ভয় পায় স্যার, তাদেরকে একটু কষ্ট করে এই চ্যানেলটা শেয়ার করে দিয়ে তাদের আইসিটিতে বেটার করার জন্য সুবিধা করে দিবে এবং এই চ্যানেলটাকে আরো বড় হতে সাহায্য করবে। তোমাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইল এবং জীবন গোছানোর জন্য অবশ্যই নামাজ পড়বে, নিজের জন্য বেশি বেশি দোয়া করবে, পরিবারের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।